ইজান সরে যায়। অনিন্দিতা গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ায়। অগভীর জঙ্গল, জলরাশির কলকল ধ্বনি শোনা যাচ্ছে অদূর থেকে। অন্য সময় হলে হয়তো অনিন্দিতা সেই শব্দের উৎস খুঁজতে ছুটে যেত, তো এখন এই শব্দটাও যেন মনে ভয় সৃষ্টি করছে। অনিন্দিতা ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ইজান ফোন পকেটে গুজে পিস্তল হাতে নিয়ে গাড়ি লক করে ঘুরে এলো এদিকটায়। ডান হাত অনিন্দিতার বাম হাতের কবজি আঁকড়ে বলল, চলো তোমাকে একটু জঙ্গল ঘুরে দেখাই। অনিন্দিতা বাকরুদ্ধ হয়ে হাঁটা ধরে ওর সঙ্গে। একসময় তেজি কণ্ঠে বলে, আপনার সব সময় মজা করতে মন চায়? ইজান শুকনো হাসে, পদযুগলের গতি বাড়ায়, বলে, না, মাঝে মধ্যে রোমান্স করতেও মন চায়, তার সম্ভব কই হয়। অনিন্দিতা বিমূঢ় বনে গেল। অদূর হতে সেই জলরাশির আওয়াজের সঙ্গে একদল লোকের ছোটাছুটির শব্দও মিশে গেল। সঙ্গে সঙ্গেই পা থামায় ইজান। এদিক ওদিক চেয়ে বড় গাছ খুঁজে বিশাল আকারের একটা বটগাছ দেখতে পেয়ে সেদিকটাই টেনে নিয়ে যায় অনিন্দিতাকে। কাছে টেনে আড়াল করে রাখে। বাজ পাখির নজর তখন আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। পেছন দিকে একটা নদী বোধহয়, ওখান থেকে কেউ আসার সম্ভাবনা নেই। ওদিকটা থেকে চোখ সরিয়ে ইজান আচানক এক উদ্ভট প্রশ্ন করে বসে, রক্ত ভয় পাও অনিন্দিতা? অনিন্দিতা কাঁদো কাঁদো মুখ তুলে চায়। বুকের ভেতরটা দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। অক্ষিপুটে অগাধ ভয়ের আনাগোনা। পুরো শরীর আগত আক্রমণের আশঙ্কায় বরফের মতো জমে যাচ্ছে। তার উপর এই লোকের এমন উদ্ভট প্রশ্ন আর অসহায় চোখের চাহনি। অবলোক করে গাল ভরে হাসে ইজান। হাসার কারণ নেই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগল ব্যতীত কোনো মানুষই হাসবে না। কিন্তু ইজান পাগল না হলেও হেসেছে, কারণ মেয়েটার অসহায় চোখেও সে মুগ্ধ হওয়ার মতো কিছু খুঁজে পেয়েছে। ও আচানকই অনিন্দিতার মুখের ওপর ফু দেয়। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে সঙ্গে সঙ্গে। সর্বনাশা দৃষ্টিযুগল বন্ধ হতেই ইজান স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্য প্রান্তে দৃষ্টি স্থাপন করে, বলে, জলদি চুলে একটা সুন্দর খোপা করো তো অনিন্দিতা। এই জঙ্গলে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যাওয়ার সময় মনে করিয়ে দিও, খোপায় পরিয়ে দেব। কিংকর্তব্য বেমোর বনেই আতখোলা হাত খোপাটায় তড়িৎ হাত চলে যায় অনিন্দিতার। পায়ের কাছটায় চোখ যেতেই নাম না জানা বুনো ফুল দেখতে পায়। ক্ষণকালের মাথায় সেখান থেকে চোখ সরিয়ে মজবুত এক খোপা বাঁধতে মনোযোগ দেয়। ইজানের জহরি চোখ তখন চারপাশ পরখ করে নিচ্ছে। দুটো গাড়ি ভর্তি লোক ছিল না তাহলে, না হলে এতক্ষণ কেউ না কেউ সামনে পড়তো। বড়জোর 4-5 জন হবে। কে যে এত কাঁচা চাল চেলেছে, বড্ড আফসোস হচ্ছে তার জন্য। ইজান পিস্তলটার দিকে তাকিয়ে কুটিল হাসে। সেই হাসি মিলিয়েও যায় মিলি সেকেন্ডের মাথায়। বুটজুতার শব্দ আসছে। ইজান প্রস্তুত হয়। অনিন্দিতাকে টেনে আর একটু আড়াল করে ফিসফিসায়, কান চেপে ধরো। দুহাতে কান আগলাতেই ভয়ানক এক আওয়াজ হয়। গাছগাছালির ডালপালায় বসে থাকা একঝাঁক পাখিরা নেট ছেড়ে পালায়। পাখা ঝাপটানোর হাওয়া বাতাসে মিলিয়ে যাওয়ার পূর্বে মাটিতে লুটিয়ে পড়ে কেউ। পিস্তলটার মাথা হতে ধোঁয়া বেরোচ্ছে। অনিন্দিতার মুখ ইজানের বুকের দিকটায়, অর্থাৎ সেই ভয়ানক দৃশ্য দেখার সুযোগ ইজান তাকে দেয়নি। অনিন্দিতা কয়েকবার নেত্রপল্লব ঝাপটায়, বহু কষ্টে উচ্চারণ করে, ইজান, ইজান আপনি? আরও একজোড়া বুটজুতোর আওয়াজ শোনা যায়। আওয়াজটা আরও দৃঢ় হতে ইজান শক্ত গলায় বলে, অনি, ডোন্ট টক। অনিন্দিতা আসন্ন পরিস্থিতি আন্দাজ করেই ফের কান চেপে ধরে। পুনরায় একই ভয়ানক আওয়াজ। পিস্তলের মাথায় সাদা ধোঁয়া। প্রতিপক্ষ মাটিতে গড়িয়ে পড়ার আগেই পাল্টা গুলি ছুঁড়ে কেউ। তবে ইজানের অবস্থান জানা না থাকায় বিশেষ লাভ হয় না। ইজান স্থির দাঁড়িয়ে এক পলক তাকায় ভয়ার্থ অনিন্দিতার দিকে। চোখ মুখ খিচে বন্ধ করে রাখা, দুহাতে কান চেপে ধরা। ইজান চোখ সরায় আবার। মাথা কাত করে গাছের আড়াল হতে একটু বেরোয়। একজন এগিয়ে আসছে, আর কেউ নেই। মোটে 3 জন এসেছিল। ইজান মাথা সোজা করে অনিন্দিতার উদ্দেশ্যে ফিসফিস করে বলে, এভাবেই কান চেপে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। অনিন্দিতা ঝরঝর করে কেঁদে ফেললো এবার। কান্নার তালে শরীরও দুলে ওঠে। ইজান আশ্চর্য হয়। দ্রুত এক হাতে অনিন্দিতার মুখ চেপে বলে, ডোন্ট মেক নয়েজ প্লিজ, ডোন্ট ক্রাই, বি স্ট্রং, কিচ্ছু হবে না, আমি যাবো আর আসবো। অনিন্দিতা কিছু বলতে চাইল, হলো না। ইজান তাকে বলার সুযোগ না দিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে অন্যদিকে ছুটল। তবে বেশি দূর গেল না। ছোটখাটো একটা গাছের আড়ালে দুদণ্ড দাঁড়িয়ে। এরপর বেরোলো শত্রুর সামনে। ঠোঁটের ভাঁজে ক্রুর হাসি, হাত পেছনে লুকানো। সামনে লোকটা ভড়কালো না, দৌড়ে এগোলো ইজানের দিকে। হাতে বিশাল আকারের দা। ইজানের ভুরু কুঞ্চিত হয়। এরা কি ভেবেছিল গার্ড সঙ্গে আগনেনি বলে প্রিয় পিস্তলটাও সাথে আনবে না? গবেটের দল, কুপিয়ে শোধ তোলার এত শখ। ইজান 2 কদম পিছিয়ে সেকেন্ডের মাথায় পিস্তল তাক করলো। ফের তার এক
আরেক ভয়ানক শব্দ। অনিন্দিতার ভীত সন্ত্রস্ত কাতর তনু গুটিয়ে আসে, হাঁটু গেড়ে সে বসে পড়ে খসখসে শুকনো পাতার উপর। নিঃশব্দে কান্নার গতি বাড়ে। এ যেন আচমকাই চেঁচায়, অনিন্দিতা, অনিন্দিতা, বেরো। অনিন্দিতা হুড়মুড় করে উঠে দাঁড়ায়, দ্রুত কদমে গাছের আড়াল হতে বেরোয়। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে যান, মুখটা কেমন হাসি হাসি, এক হাতে গোপ ঘোরাচ্ছে যেন কোনো রাজা বাদশা। মাটির দিকে চোখ যেতে ওর শরীর নিস্তেজ হয়ে আসে, লাল তাজা তরলে শুকনো পাতাগুলো মাখো মাখো। তিনটা জোয়ান লোকের দেহ লুটিয়ে আছে মাটির উপর, পাশে পড়ে আছে ধারালো অস্ত্র। অনিন্দিতার শরীর টলছে। এজানকে বলা হয়নি তার রক্তে ভয়াবহ ফোবিয়া আছে। অদূরে দাঁড়িয়ে থাকা এজান ফের হাঁক ছাড়ল। ওদিকে তাকিও না, আমার দিকে তাকাও। হেই, লুক অ্যাট মি। অনিন্দিতা, শুনতে পাচ্ছ না? তাকাও আমার দিকে, আমার কাছে আসো। শেষ বেলায় ইজান ধমকে উঠল। তার ধমক কর্ণগোচর হলেও অনিন্দিতা চোখ সরালো না, স্থির বনে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। চোখ ছাপিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ইজান ফের ডাকলো, বিশেষ লাভ হলো না। শেষমেশ নিজে এগিয়ে এলো, অনিন্দিতার কনুই চেপে নিজের দিকে ফেরালো, ক্রোধদার গলায় বলতে লাগলো, কতবার ডেকেছি, এদিকে তাকাও। দেখি, কাঁদছো কেন? ভয় পেও না, আমি আছি তো। প্রথম দিকে দৃঢ় আওয়াজটা শেষ সময়ে কেমন শ্রিয়মান শোনালো। কোনো নারীর নিকট এত নমনীয় যে হতে হবে তা তো কস্মিন কালেও ভাবেনি শক্ত হৃদয়ের ইজান। নিজের মধ্যকার বিস্তর পার্থক্য তাকে ভাবিয়ে তুলল। সেই ক্ষণেই হঠাৎ লুটিয়ে পড়া একজন গঙিয়ে উঠল। গুলি লেগেছে তার বুকের একটু নিচে, কই মাছের চান। হিজান তা টের পেয়ে ফের পিস্তল তাক করলো। তারপর লোকটা কোমরে গোজা ধারালো ছুরিটা বের করে চোখের পলকে ছুরি মারল ঠিক অনিন্দিতার দিকে। ইজানের নিঃশ্বাস আটকে এলো। টান দিকে মেয়েটাকে নিজের বুকের ওপর ফেলে মাথাটা চেপে ধরলো এক হাতে। এরপর পুনরায় সে আওয়াজ। এত ভয়াবহ শব্দ আর কোনো কালেই কর্ণগোচর হয়নি অনিন্দিতার। এবারও ডুকরে কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে প্রবেশ করলে ইজান নিজের হাত সামলানো। শেষ গুলিটা একদম লোকটার মাথার দিকে ছুঁড়ে এরপরই বুক ভরে এক স্বস্তির শ্বাস ফেলল। বুকের ওপর ভারী নিঃশ্বাস ঠিকরে পড়ছে তখন। শরীরটা ভর ছেড়ে দিচ্ছে ক্রমশ। ইজান চুলে হাত বুলালো, মৃদু গলায় ডাকলো, অনিন্দিতা, তাকাও তো একটু। এই মেয়ে, এত ডাকি যে শুনো না কেন? এত অবাধ্যতা সবসময় ভালো লাগে না তো অনি, চোখ তুলো। অনিন্দিতা নিভু নিভু দৃষ্টিযুগল তোলার সুযোগ পেল না, শরীর সায় দিল না। ইজান খেয়াল করলো মেয়েটা ভয়ের চোটে তাকে জড়িয়ে ধরেছিল। পিঠের দিকটায় আঁকড়ে ধরা হাতটা নেমে আসছে বর্তমানে। ইজান সম্বিত নেত্রে তাকিয়ে থেকে দুহাতে মেয়েটাকে আগলে ধরল। সম্পূর্ণরূপে ভারী অক্ষি পল্লব দুটো বন্ধ হতেই ইজান ঝুঁকে আসে। প্রথমবারের মতন মেয়েটাকে আরেকটু কাছে টেনে নেয়। মসৃণ ললাটে ঠোঁটের গাঢ় এক স্পর্শ বসিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে, যেন বক্ষপটে বহু যুগ পর প্রশান্তির হাওয়া মিশে গেছে। আজওয়াত পিচঢালা রাস্তায় পা ফেলে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ যেন বুকের ভেতর দম আটকে ছিল। চোরের মতো শব্দহীন পায়ে হেঁটে এতটুকু আসতে হয়েছে। প্যান্টের পেছনে হাতের বন্দুকটা গুছিয়ে দ্রুত গাড়িতে উঠে শুধু ভয় দেখানোর জন্য একটা গুলি খোয়াতে হলো। কাজের কাজ কিছুই হলো না, কেবল নিজের 3টে লোক কমলো। লাশগুলো রাতের আগে গুম করা হয়ে যাবে। অল্প মায়া কাজ করলো আজওয়াদের মনে, তবে পরক্ষণেই সে শক্ত হাতে স্টিয়ারিং ধরে নিজের মনকে বোঝায় এসব মায়াদয়া ওর জন্য নয়। 3টে লাশ, বড়ই অবহেলার সহিত সেগুলো মাটিতে পড়ে রয়েছে। ইজান ফিরেও তাকালো না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েটাকে পজকলে তুলে নিল। অগভীর জঙ্গলটা থেকে বেরোতে বেশি বেগ পোহাতে হলো না। রাস্তার এক পাশে ওর গাড়িটা রাখা, ঠিক পেছনে আরেকটা গাড়ি দাঁড় করানো, টয়োটা মডেলের, কালো রঙের। ইজানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। গাড়ি না দুটো ছিল, ও বেশিক্ষণ ভাবল না। গাড়িতে উঠে দ্রুত হাতে ইঞ্জিন চালু করলো। আপাতত এখান থেকে সরে যাক। বাংলাতে পৌঁছাতে 30 মিনিটের মতন সময় লাগলো। গেটের ধারে একটা বাইক পার্ক করা, সেটা এক প্রকার হেলান দিয়ে দাঁড়িয়ে এক যুবক, গায়ে নীল শার্ট, মাথায় হেলমেট। ইজান চোখে হাসে। দারোয়ান গেট খুলে দিতেই শুরুত করে গাড়িটা প্রবেশ করে বাংলার সীমানায়। বাইকের আওয়াজও শোনা যায় তন্মধ্যে। দিব্য বাইকটা একপাশে রেখে নেমে আসে, হেলমেট খুলে এদিক ওদিক মাথা নাড়ায়, এরপর এগিয়ে যায় গাড়ির দিকে। সঙ্গে সঙ্গেই তার চোখ কপালে ওঠে। গাড়ি হতে নামায় ইজানের অবস্থা বেহাল, দেখতে কেমন বিধ্বস্ত লাগছে। কাঁধ এবং পেটের দিকটা শার্ট কুচকে আছে। দিব্য চকিতে এগিয়ে এলে বলল, এ কি, তোর এই হাল কেন? একা এসেছিস? না, একা আসিনি। আচ্ছা, তুই ভেতরে যা, আমি অনিন্দিতাকে নিয়ে আসছি। দিব্য ব্রু কপালে তুলে প্রশ্ন করে, ওকেও সাথে নিয়ে এসেছিস? নড়চড় নেই কেন? সেন্সলেস, ভয়ে সেন্স চলে গেছে।
তুই যা তো ভেতরে, সব এসে বলছি, একটু সময় দে। দিব্য মাথা নাড়িয়ে পা বাড়ালো ভেতরের দিকে। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে সিটের উপর গুটিয়ে আছে ছোট্ট দেহটা, মাথাটা হেলে পড়ছিল। দরজা খুলেই তা ধরে সামলালো ইজান, অন্য হাতে গাল চাপড়ে ডাকলো, অনিন্দিতা, চোখ খুলো। বলতে বলতে সে দারোয়ানের উদ্দেশ্যে হাত ছাড়ল। চাচা, একটু পানি এনে দিন। মধ্যবয়স্কের লোক কেমন করে যেন তাকালেন, আদেশ পেয়ে ছুটলেন বাড়ির ভেতর। মিনিট খানেকের মাথায় গ্লাস ভর্তি পানি নিয়ে হাজির হলেন। ইজান হাতে পানি দিয়ে মেয়েটার সুশ্রী চেহারার উপর ছড়িয়ে ছিটিয়ে দেয়, কণ্ঠে কোমলতা বাড়িয়ে থাকে। অনিন্দিতা, উঠো, এসে গেছি, দেখো। তরতরিয়ে অক্ষিপল্লব নড়ল, পাতলা গোলাপি ওষ্ঠদয়ও কেঁপে উঠল। নিজেকে ধাতস্থ করতে মাথাটাও তুলতে চাইল, ইজান দিল না, চেপে ধরে রেখে বলল, আগে একটু ঠিক হও, পরে উঠবে। গ্লাসটা ফিরিয়ে দিয়েও আর একটু ঝুঁকে বড়ই দ্বিধাহীন গলায় আওড়ায়, হাঁটতে পারবে নাকি কোলে নেব? অনিন্দিতা বাকরুদ্ধ হয়। ভয়াবহ দৃশ্যটা মানসপটে ভেসে উঠতে চাইছিল। তার পূর্বে এহেন প্রশ্ন শুনে তার মন মস্তিষ্ক থমকালো, কোনো মতে উচ্চারণ করলো, পারবো। ইজান সম্মতি দিয়ে মাথা নাড়ালো। কোনোটাতেই তার আপত্তি নেই, হাঁটতে চাইছে হাঁটুক, কোলে উঠতে চাইলেও সমস্যা নেই। ইজানের খারাপ লাগে না নরম শরীরটা বইতে। পেছনে আহম্মকের মতো দাঁড়িয়ে আমিনুল, খন্দকার বংশের মোটামুটি সবাইকেই তার চেনা, এমনকি দিব্যকেও তিনি আগে দেখেছেন, কিন্তু ইজানের সঙ্গে ঘনিষ্ঠরত মেয়েটিকে তিনি চেনেন না। ইজান একটু সরল, আনমনে আমিনুলের উপর চোখ গেল। তার বিস্ময়কর দৃষ্টির চেহারার অভিব্যক্তি সবটা অনায়াসে পড়ে ফেলল। সঙ্গে সঙ্গে মুস্কি হাসল, বলল, নতুন বিয়ে করেছি চাচা, তাড়াহুড়োয় কাউকে জানানো হয়নি। বাংলোটার কথা খুব মনে পড়ছিল। রুম টুম পরিষ্কার আছে তো? আমিনুল এবার দোকদম পিছিয়ে মাথা ঝুঁকিয়ে হাসার চেষ্টা করলেন, বিনয়ী গলায় বললেন, হ্যাঁ স্যার, সব একদম সাফ। তন্মধ্যে অনিন্দিতা নামার জন্য পা বাড়ালো, বড়সড় দম টেনে। সে নিজের মনকে ডাইভার্ট করার প্রয়াস চালালো, সেই উদ্দেশ্যেই তাকালো আশেপাশে। বাংলো বাড়িটা দেখতে একটু পুরনো, অফ হোয়াইট রং করা দেয়ালগুলোয়, দোতলা হবে হয়তো। গাছগাছালিতে পরিপূর্ণ চারপাশ, তাই একটা শীতল ভাব বিরাজমান। ও হাঁটা ধরতে ইজান আমিনুলের উদ্দেশ্যে বলল, চাচা, কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করুন। আমিনুল মাথা নাড়ালেন। ইজান পা বাড়ালো। এরপর অনিন্দিতা ভেতরে পা ফেলার আগে একবার ঘাড় বাঁকিয়ে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টির বিপরীতে ইজান স্বাভাবিক রইল, তবে কালচে ঠোঁটের ফাঁক গলিয়ে বড়ই চিন্তা নিয়ে শুধালো, খারাপ লাগছে? না, তাহলে এভাবে তাকাচ্ছ কেন? আপনাকে দেখছি। ইজানের চোয়াল ঝুলে পড়ল, অবিশ্বাস্য গলায় আওড়ালো, আমাকে দেখছো? হ্যাঁ দেখছি, তিনটা খুন করেও কেউ এত স্বাভাবিক থাকতে পারে কিভাবে? ইজানের অবাকত্বর রেশ কেটে গেল। তিতিবিরক্ত সে বিদ্রুপ করে বলল, যেন নতুন জানছো আমি খুনি? আগে থেকেই তো জানো, আজ শুধু দেখলে। আল্লাহর ওয়াস্তে মুখ বন্ধ করুন ইজান, ভালো লাগছে না। নিজেই তো এই প্রসঙ্গ তুললে। যাই হোক, ভেতরে চলো। বলে সে নিজেই আগে আগে ঢুকলো ভেতরে। দিব্য গায়ে এলিয়ে একটা সোফায় বসে আছে। জুতোর ঠিকঠাক আওয়াজ পেতেই নিত্যযুগল খুলে গেল। হেসে বলল, সালাম ভাবি, কেমন আছেন? অনিন্দিতা কোনো মতে জবাব দিল, ভালো, আপনি? আমিও। বলেই সে পুনরায় চোখ বুজে ফেলল। ইজান আঙুল দিয়ে সিঁড়ির দিকে তাক করে নিচু আওয়াজে বলল, দোতলার যে কোনো একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনিন্দিতা বড়সড় কদমে হাঁটা ধরল। যতক্ষণে না সে দৃষ্টিসীমানার আড়াল হলো, ততক্ষণ অবধি নিগুড় চোখে তাকিয়ে রইল ইজান। এরপর ধপাস করে এসে বসলো দিব্যর পাশে, বলল, আজ যা হয়েছে না, মুভি ফেল। আমার পিস্তলটা পুরো খালি হয়ে আছে, দেখ। দিব্য ফট করে চোখ মেলল, সোজা হয়ে বসে বলল, ঝেড়ে কাশ তো। ইজান সবটাই খুলে বলল। দিব্য কোনরূপ বিশেষ প্রতিক্রিয়া দেখল না। ইজানের শত্রুর সংখ্যা নিছকই কম নয়, এমন আক্রমণটাও সে অকস্মাৎ তাও নয়, সবটাই প্ল্যান মাফিক ঘটেছে। দুর্বল প্ল্যান, ইজান বলল, মোটে 3 জন পালোয়ান, তাও আবার ছুরি দা নিয়ে। গুলির শব্দ শুনলাম, কিন্তু কারোর কাছে বন্দুক ছিল না। তাহলে নিশ্চয়ই ওখানে আরেকজন ছিল, সুযোগ হাতছাড়া করেছে। ইজান ঘাড় নাড়ালো। বলতে বলতে সে উঠে দাঁড়ালো, বলল, তুইও ফ্রেশ হ। হব, রাতের আগে চলে যাব। শরৎ মুনিমকে বল কল দিয়ে জঙ্গলের দিকে আসতে। ওরা চলে আসবে সন্ধ্যার আগে, আমিও বেরোবো। আর তোর বউ? ইজান জবাব দিল না, কেবল ঠোঁট বাঁকিয়ে হেসে সিঁড়ির দিকে অগ্রসর হয়। দোতলার ঘরগুলো একটু ছড়ানো, এক একটা ঘরের মধ্যকার দূরত্ব বেশ।
একটা ঘরের দরজা আধখোলা। এজন সেদিকেই পা বাড়ালো। আধখোলা দরজাটা সম্পূর্ণ খুলে উকে দিল প্রথমে, তারপর নিঃশব্দে ঘরে প্রবেশ করলো। ঘরটা পরিষ্কার, বসবাসযোগ্য বলা যায়, তবে ধুলোবালির আস্তরণ আছে কিছুটা। একটা খাট, বড় আলমারি, আয়না আর কিছু বাড়তি আসবাব। ঘরের এক কোণে বাথরুম, তার উল্টো দিকে আরেকটা দরজা, লম্বা সরু এক বারান্দায় যাওয়ার রাস্তা। ইজান এখানে আগে এসেছে বলে সবাই জানে। খালি ঘরটা দেখেও ছোট এক শ্বাস ফেলে। বাথরুমের দরজাটা খোলা, মেয়েটা তাহলে নিশ্চয়ই বারান্দায়। ইজান নিজে ফ্রেশ হতে গেল। গাড়ির ভেতর ব্যাগটা রেখে এসেছে, আমিনুলকে দিয়ে সেটা আনতে হবে। ও ফ্রেশ হয়ে উদাম শরীরেই বেরোলো। ঠোঁট গোল করে কিছু একটা ভেবে উঁচু কণ্ঠে ডাকলো, অনিন্দিতা, ঘরে আসো। অনিন্দিতা ব্যস্ত পায়ে ঘরে ঢুকে জিজ্ঞাসু দৃষ্টিতে এক পলক তাকাতে আবার মাথা নুয়ে ফেলল। লজ্জায় মিয়ে এলো সত্তা। এজেন কপালে আঙুল ঘষে তার অবস্থা দেখে শান্ত গলায় বলল, খিদে পেয়েছে? হুম। চাচা নাস্তা আনিয়েছে, তুমি নিচে গিয়ে খেয়ে আসো, একটু পর ঘুমিয়ে নিও, রিল্যাক্স ফিল করবে তাহলে। ইজান ঘুরে দাঁড়ালো। অনিন্দিতা তখনই চোখ তুলল, বলল, আপনি খাবেন না? পরে খাবো, তুমি যাও। অনিন্দিতা বিরক্তি করল না। বেরোনোর ক্ষণেই আমিনুলের দেখা মিলল। হাতের কাপড় চোপড় ভর্তি ব্যাগটা ঘরের ভেতর রাখতে এসেছিলেন। অনিন্দিতাকে দেখে তিনি গাল ভর্তি এক হাসি উপহার দিলেন, তবে বলার মতো কিছুই পেলেন না। অনিন্দিতা অল্প হেসে বেরিয়ে গেল। আমিনুল ভেতরে ঢুকতেই ইজান গমগমে স্বরে বলল, চাচা আমি একটু বেরোবো, অনিন্দিতা যদি না ঘুমায় তাহলে ভুলিয়ে ভালিয়ে রাখবেন, বাংলোটা ঘুরে দেখাবেন, কিন্তু ভুলেও বাইরে বের হতে দেবেন না। আমি রাতের আগেই ফেরার চেষ্টা করব। আমিনুল মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। শুকনো রুটি আর ভাজি দিয়ে প্লেটে সাজানো। অনিন্দিতা একটা চেয়ার টেনে বসলো। এখান থেকে পুরোপুরি সদর দরজা দেখা যায়, বসার ঘরটা অল্প দেখা যায়। রুটি চিবোতে চিবোতে ওদিকে নেট্যযুগল স্থির রাখলো অনিন্দিতা। তন্মধ্যে সদর দরজাটার পাশটায় হাজির হলো ইজান। গায়ে সাদা একটা শার্ট, পাশে দাঁড়িয়ে দিব্য। দুজনের ভাবভঙ্গিতে বোঝাই যাচ্ছে তাদের বেজায় ব্যস্ততা। অনিন্দিতা উঠে দাঁড়ালো অকস্মাৎ, মৃদু গলায় লজ্জা মিশ্রিত স্বরে ডাকলো, ইজান। মিষ্টি সেই কণ্ঠস্বরে ইজানের দৃষ্টি যুগলের গতিপথ পাল্টায়, সব ছাপিয়ে চোখ আটকায় অদূরের বাদামি মণিজোড়ায়। মন্ত্রমুগ্ধের ন্যায় সে এগিয়ে আসতে আসতে শুধায়। অনিন্দিতা অকারণেই লজ্জা পায়, চোখ নামিয়ে আওড়ায়। কোথায় যাচ্ছেন? কি জন্য ডাকলে? পাল্টা প্রশ্ন। ইজানোর প্রশ্নের ধারে কাছেও ঘেঁষল না, ইচ্ছে করেই এড়িয়ে গেল। আড়ষ্টতায় মোড়ানো চিত্ত নিয়ে কথা আটকে আসছে অনিন্দিতার। তার হুট করে কেন এত লজ্জা লাগছে সে জানে না। খেয়ে নিন। বলতে বলতে আরেকটা প্লেট বেড়ে দিল অনিন্দিতা। ইজান নারাজি প্রকাশ করে বলল, হাতে সময় নেই। অনিন্দিতা বা চোখ তুলল। দৃষ্টি থেকে আড়ষ্টতা দূর হয়ে ভর করল অসন্তোষ ভাব। ইজান দেখল, বুঝলো সবই। হঠাৎ নিচু কণ্ঠে বলল, খাইয়ে দিবে? হাতে সত্যিই সময় নেই। কেমন সূক্ষ্ম আবদার মাখা স্বর। অনিন্দিতা ফেরাতে পারল না। নিজের চেয়ারে বসার আগে বলল, বসার সময় হবে তো? এভাবেই দাও। অনিন্দিতা অসহায় চোখে তাকালো। হাত উঁচু করে খাওয়াতে বেশ বেগ পোহাতে হবে। ইজান হেসে চোখ ফেরায়। চেয়ার টানার ক্ষণে এক পলক পেছনে যায়। চোখের ইশারায় দিব্যর থেকে সময় চেয়ে মুখ ঘুরায়। বসতে অনিন্দিতা রুটি মুখের সামনে ধরে। মৃদু কম্পনরত শুভ্র হাতটার দিকে তাকিয়ে রুটি মুখে নেয় ইজান। তার নিজেরও ভিন্ন অনুভূতি হচ্ছে। নাম না জানা কিছু স্নিগ্ধ অনুভূতি মনে আঁচড় কাটছে দৃঢ়ভাবে। এগুলোর কি নাম দেবে সে? 3 পান নিয়েই উঠে দাঁড়ায় ইজান। ঢকঢক করে এক গ্লাস পানি সাবার করে বড় একদম টানে। বুক টান টান করে দাঁড়িয়ে বলে, রাতের আগে চলে আসবো, টেনশন করো না, খেয়ে ঘুমিয়ে যেও। দরজা অবশ্যই লক করবে। ঘুম না এলে আমিনুল চাচার সঙ্গে বাংলো ঘুরে দেখো, কিন্তু বাইরে বেরোনো যাবে না। আসছি। বলেই সে ঘুরে যাওয়া ধরল। অনিন্দিতা হা হয়ে চেয়ে রইল। চোখে মুখে অগাধ বিশ্বাস, অবিশ্বাস্যতা। মনের দেয়ালে প্রজাপতিরা ধাক্কা খাচ্ছে যেন। সঙ্গে হৃদয় সিক্ত হচ্ছে এক নতুন ভালো লাগায়। বুয়া স্যুপ বানিয়ে নিয়ে এসেছে সেই কখন, অথচ খুশি তা ধরেও দেখেনি। খাওয়া তো দূর, তার মেজাজ আজ বড়ই বিক্ষিপ্ত। বুয়া এখনো দাঁড়িয়ে আছে স্যুপের বাটি নিয়ে। খুশি না পারতেই বলল, খালা ও না বললাম তো বমি পায়। এই সময় তো এসব হয়ই, তাও খাইতে হয়। একবার টেস্ট কইরা দেখেন। না খালা, একটু আগেই বমি করেছি, এখন আবার এলে জান শুদ্ধ সব বের হয়ে আসবে। বুয়া হতাশ হয়ে বেরিয়ে গেলেন। মিনিট 5 মাথায় কল এলো। খুশির চুপসানো মুখটা চকচকে হয়ে উঠে তা দেখে। রিসিভ করতে ওপাশ হতে রাশভারী গলা ভেসে আসে, খুশ, খাবার খেয়েছো?
খুশিতে ঝলমলে ওঠা শুভ্র চেহারাখানে আবার ফাটা বেলুনের মতো চুপসে যায়। নতমস্তকে কণ্ঠ নামিয়ে সে উত্তর দেয়, না, ভালো লাগছে না। কেন লাগছে না? কি করলে ভালো লাগবে? আপনি কখন আসবেন? নিবরাসের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গা চেয়ারে এলিয়ে সে বলে, এভাবে জিজ্ঞেস করলে তো অফিসে টিকতে মন চায় না খুশবু। চলে আসবো রাতের আগে, তুমি খেয়ে নাও। বাবুর নিশ্চয়ই খিদে পেয়েছে, পরে পেটের ভেতর কান্নাকাটি জুড়ে দেবে। প্লিজ খেয়ে নাও। খুশি এবার খিলখিল করে হেসে ওঠে। লোকটা ইদানিং এত আজগুবি কথা বুনতে শিখেছে। নিবরাস এবার স্বস্তি পায়, বলে, এভাবে হাসতে হাসতে হা করো, খালার স্যুপ খাইয়ে দেবে। আচ্ছা। বলে কল কাটে খুশি। এরপরে উচ্চকণ্ঠে ডাকে, খালা, ও খালা, তোমার স্যুপ কই? হিমেল কাচুমাচু মুখে দাঁড়িয়ে কতক্ষণ সময় ধরে সে এমন ভান করে আছে হিসেব নেই। লাশ 3টে সরানো হয়ে গেছে, প্রমাণ টমানও লপট করা শেষ। হিমেল পুরোটা সময় জুড়ে চুপচাপ সব দেখে গেল। ভেতরটা অস্থিরতায় ফেটে যাচ্ছে। মনিম ধীর পায়ে এগোলো। হিমেলের কাঁধে হাত রাখতেই সে মারাত্মক চমকে উঠল। মনিম আর একটু দৃঢ় বাঁধনে আটকালো তাকে। চিবিয়ে চিবিয়ে বলল, ভাইয়ের সেফটির দায়িত্ব তোর বুঝছিল। আমি কি জেনে বুঝে এসব করেছি নাকি? ভাই ভাবিকে একটু কোয়ালিটি টাইম। শরৎ এসে দাঁড়িয়েছে পাশে। সাথে সাথে হিমেলের কথা থেমে যায়। বাক্যটা অসম্পূর্ণ থেকে যায়, কণ্ঠনালী অবধি। শরতের নজর তীক্ষ্ণ, হিমেলের উপর স্থির সেই কখন থেকে। ছেলেটা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে। ওরা 3জনই ইজানের ব্যাপারে সিরিয়াস। ইজান তাদের কাছে আপন বড় ভাইয়ের মতো। সে ভার্সিটির ফার্স্ট ইয়ারের সঙ্গ ধরেছিল, আজ অবধি ছাড়েনি। কিন্তু হিমেলকে ইদানিং বড়ই হাঁসফাঁস করতে দেখা যায়, কেমন যেন উদাসীন। সন্দিহান না লাগলো একটু খটকা তো থাকেই শরতের খুঁতখুঁতে মনে। হিমেলের আরেক কাঁধে এবার হাত পড়ে শরতের। শান্ত গলায় বলে, প্যানিক হওয়ার দরকার নেই, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবি। এখানে কাজ শেষ, চল ফিরতে হবে। একটা গাড়ি করে ওরা ফিরে গেল। দিব্য বাইকের হেলমেট মাথায় গলিয়ে বলল, 3টাকে একটু চোখে চোখে রাখিস। ইজান ঈষৎ হাসে। প্রত্যুত্তর না পেয়ে দিব্য ফের বলে, সিরিয়াসলি বলছি। যাই হোক, আসি। তুইও ফিরে যা। ভাবি টেনশন করছে নিশ্চয়ই। তার খেয়ে দেয়ে কাজ নেই, আমার জন্য টেনশন করবে। ইজানের নিচু কণ্ঠের বাক্যগুলো ঠিকই কর্ণগোচর হলো দিব্যর। সঙ্গে সঙ্গে সে হেলমেট খুলে চরম অবাক স্বরে বলে, এভাবে বলছিস কেন? বিয়েটা আমি বা ও কেউই স্বইচ্ছায় করিনি। দিব্য দমল এবার, খানিকক্ষণ ভেবে। এরপর বলল, তো সমস্যা কি তাতে? এখন তো সব ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। মানলাম এইজ গ্যাপ একটু বেশি। এজ গ্যাপ মুখ্য না তো বাদ দে তো, ভালো লাগে না এসব নিয়ে ডিসকাস করতে। দিব্য হাসলো, দুর্বোধ্য হাসি। ইজানের অস্থিরতা সে টের পাচ্ছে। কতবার যে সে ঘড়িতে সময় চেক করেছে দিব্য গুনে গুনে রেখেছে, মোট 15 বার। 2 ঘন্টার ভেতর সে 15 বার ঘড়ি দেখেছে। ফেরার খুব তাড়াও প্রকাশ করেছে। সর্বশেষ এখন সে ভেতরকার উদ্বিগ্নতা লুকোতে চাইছে। দিব্য পুনরায় হেলমেট পরল, বাইক স্টার্ট দিয়ে বলল, তুই চেঞ্জ হয়েছিস ভাই, হিউজ পরিমাণে। অনিন্দ্যতার প্রতি দুর্বল হয়ে পড়ছিস, তাই না? ইজান অবাক হলো না। দিব্য ভেতর পড়তে জানে, কেবল মাথা সামান্য ঝুঁকিয়ে বিড়বিড় করলো, দুর্বল কিনা জানি না, তবে অদ্ভুত এক টান অনুভব করছি সাডেনলি। বুকের ভেতর কেমন যেন কিছু একটা হয়, নতুন কিছু, নাম জানা নেই আমার। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। স্মিত মিষ্টি মেয়েলির স্বর। বারান্দা হতে বেশি আসা সেই কণ্ঠের মালকিনকে ইজান চেনে, খুব ভালো করে চেনে। গানের 2 লাইন শুনে সে থমকে দাঁড়ালো, আর অগানোর সাহস হলো না। বারান্দা থেকে ঘুরে সে লম্বা দম টানলো। হঠাৎ এই গান গাওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? কারণটা কি ইজান? সে মেয়েটাকে জোর করছে নিজের সঙ্গে থাকতে? হয়তো, হয়তো না। সুস্পষ্ট জবাব নিজের কাছেই নেই ইজানের। এ ব্যাপারে সে জবাব শূন্য, বাকরুদ্ধ। বিয়ে খুব বড় একটা দায়িত্বের নাম। ভরণ পোষণের পাশাপাশি একটা আস্তমনের দায়িত্বও নিতে হয়। সেই দায়িত্ব অবশ্যই ইজানের কাঁধে ওঠেনি এখনো। কখনো সেই দায়িত্ব সে পাবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। ইজান ভাবনায় লাগাম টানল। অযাচিত চিন্তা মাথা থেকে ছেড়ে বিছানায় এসে উপর হয়ে শুয়ে পড়ে। নিস্তব্ধ চারপাশ। গুনগুন থামিয়ে একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলে অনিন্দিতা। গানের গলা তার বরাবরই ভালো, সুপ্ত প্রতিভা বলা যায়। স্কুলে থাকতে সে গান গাইতো। এরপর আর কারোর সামনে গাওয়ার সুযোগ ইচ্ছে কোনোটাই হয়নি। আজ এই নিরিবিলি পরিবেশে বসতে কণ্ঠনালী থেকে 2টো লাইন আপনা আপনি বেরিয়ে এলো। পাওয়ার বাটনে চাপতেই স্ক্রিন উজ্জ্বল হয়। 8টা বাজতে বলল।
মানুষটার আসার নামগন্ধ নেই। অনিন্দিতা অতিষ্ঠ ভঙ্গিমায় উঠে দাঁড়ায়, চোখ মুখ কুচকে সে ঘরের ভেতর প্রবেশ করলো। সাথে সাথে ভূত দেখার মতো চমকে অস্ফুট স্বরে আওড়ালো, আপনি একটু থেমে ও আবার বলে, আপনি এসে গেছেন? ইজানের নেত্রযুগল বন্ধ, মনে হচ্ছে শুকনির ডায় পাড়ি জমিয়েছে, অথচ সে পুরোটাই সজাগ। খুবই নিচু গলায় সে জবাব দেয়। অনিন্দিতা এগিয়ে এলো খাটের পাশে, একসময় বসলো, বলল, কখন এলেন? কোথায় গিয়েছিলেন? দুটো প্রশ্নের কোনোটারই জবাব পেল না সে। ইজান মুখ বুজে পড়ে আছে, কপালের ওপর পাতলা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, চেহারায় অবসন্নতা, মনের বিধ্বস্ততা। নাই বা জানলো অনিন্দিতা। বাইরেটা দেখে ওর বুকটা ধক করে উঠল। অনধিকার চর্চা হোক বা যাই, হাতটা জড়তাহীনই এগিয়ে গিয়ে লড়ার ছুঁয়ে ফেললো। ব্যস্ত গলায় বলল, আপনার কি জ্বর? না, তাপমাত্রা ঠিকঠাক, কেবল শরীরটা টলছে ক্লান্তিতে। ইজান ফট করে চোখ মেলে, শুভ্র হাতটা সরে যাওয়ার আগেও খপ করে ধরে টান দিল। অকস্মাৎ এহনো কাণ্ডে ভড়কালো অনিন্দিতা, ঝুঁকে পড়লেও কোনোই ঠেকিয়ে ভর ঠিক রাখলো। ইজান শান্ত কণ্ঠে অশান্ত করার মতন এক প্রশ্ন ছুড়ল, এত কেয়ার দেখাচ্ছ কেন? অনিন্দিতা থতমত খেল। ইজান হাত ছেড়ে দিল, মুখ ঘুরিয়ে বলল, কেয়ার হোক বা দয়া, কম দেখানোর চেষ্টা করবে, অভ্যাস হয়ে গেলে সমস্যা। কি সমস্যা? পাল্টা প্রশ্ন আশা করেনি ইজান। চট করে সে মুখ ফেরালো, চার চোখ মিলিত হয়। ভয়হীন দৃষ্টিতে দৃষ্টি মেলায় ইজান, চাপা স্বরে বলে, অভ্যাসে পরিণত হয়ে পরে যদি উড়ে যাও। আজওয়াত একটা কবরস্থানের সামনে দাঁড়িয়ে, আঙুলের ফাঁকে সিগারেট, যার মাথাটা জ্বলছে। অর্ধেকটা খাওয়া শেষ, বাকি অর্ধেকটার দিকে কিয়ৎক্ষণ দম ধরে চেয়ে রইল আজওয়াত। তারপর মাটিতে ফেলে পা দিয়ে পিষে ভেতরে প্রবেশ করলো। চারদিক অন্ধকার। এটা ওদের পারিবারিক কবরস্থান, এখানেই তার মা বোনকে দাফন করা হয়েছে। ও একটা কবর দেখতেই রোজ আসে, আবিহার কবর। রোজই আজওয়াতের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, বুকের ভেতরটা কে যেন কামড়ে ধরে এখানটায় আসতে, কিন্তু না এসেও পারে না আজওয়াত। বোনকে একবার সাক্ষাৎ না দিলেই নয়। আজওয়াত হাঁটু গেড়ে বসে, মাটি ছুঁয়ে লম্বা নিঃশ্বাস নেয়, সামান্য হেসে বলে, একা একা থাকতে তোর নিশ্চয়ই কষ্ট হয়, তাই না? পর মুহূর্তে চোখ মুখ বিকৃত হয় ওর, চোয়াল হয় শক্ত, শরীরে রন্ধ্রে রন্ধ্রে ক্রোধ ছড়িয়ে পড়ে, গর্জে ওঠে, শীঘ্রই আমি ওদের তোর কাছে পাঠাবো। বদ্ধ দরজাটার পানে এক ধ্যানে চেয়ে আছে খুশি, বোয়া পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে। খুশির মতিগতি বোঝা বড়ই দেয়, কিন্তু নিবরাসের কড়া আদেশ, তার আসার আগে খুশিকে একা ছাড়া হবে না। বোয়াও সেই আদেশ কড়ায় গন্ডায় পালন করছে। মিনিট 15 ধরে ঠায় দাঁড়িয়ে খুশি, বোয়ার পায়ে ব্যথা ধরে গেছে, না পারতেই তিনি বললেন, স্যার চলে আসবে, রুমে আসেন। এই রুমের চাবিটা কই জানো খালা? বোয়া হকচকে উঠলেন, পর মুহূর্তে আমতামতো স্বরে বললেন, আমি কেমনে জানবো? জুটুক মনে হয় স্যারের কাছেই থাকে সব চাবি। তুমি তো এখানে আমার আগে থেকেই আছো, তাই না খালা? তুমি নিশ্চয়ই এই রুমের ভেতরটা দেখেছো। ভদ্রমহিলা বেমোর বনে রইলেন। খুশি অধৈর্যের মতো একই প্রশ্ন করলো বারবার। শেষমেশ উনি না পারতেই জবাব দিলেন, দেখছি একটু, বেশি কিছু মনে নাই। কথা শেষ হওয়ার আগেই কলিং বেলের আওয়াজ কর্ণগোচর হয়। উনি ছুটেন দরজা খুলতে। খুশি রুমের দিকে এগোয় বিরস মুখে। মিনিট খানেকের মাথায় রুমে আগমন ঘটল নিবরাসের। হাস্যজ্জ্বল চেহারা, অথচ ভেতরটা ক্লান্ত। এসে খুশির গালে চুমো বসালো, বলল, চিকেন ফ্রাই এনেছি খুশ, তোমার ফেভারিট, খেয়ে দেখো। খিদে নেই। আচ্ছা পরে খেও। মুখ কেমন লটকানো কেন? খারাপ লাগছে? দেখি, তাকাও তো আমার দিকে। খুশি তৎক্ষণাৎ তাকালো না, ম্লান মুখখানি তুললো অনেক পরে। রয়েছে বলল, একটা জিনিস চাইবো, দেবেন? নিবরাস মাথা হেলিয়ে সম্মতি দিতেই খুশি ওর হাত চেপে ধরে, বলে, আমি এই রুমটা দেখবো। নিবরাসের হাসি হাসি মুখটায় অকস্মাৎ আধার নেমে আসে। সহসাই মহা খুশিতে ভাটা পড়েছে যেন। সে গমগমে স্বরে কিছু বলার পূর্বেই খুশি বলল, প্লিজ, কখনো দেখিনি রুমের ভেতরটা, একবার দেখলে কি হবে? আচ্ছা দেখবো। স্বস্তির নিঃশ্বাস ফেলার পূর্বে খুশি তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়, পায়ে পায়ে হাঁটা ধরে। নিবরাসের এক হাত টেনে বলে, চলুন তাহলে। নিবরাস হতবিহ্বল বনে পলক ঝাপটালো কয়েকবার, খুশিকে আটকাতে বলল, এখন এখন না, কাল দেখাবো। খুশি মানল না, প্রথমবার হয়তো। সে এত জেদ ধরল, নিবরাস ইচ্ছে করেই আটকালো না আর। প্রলম্বিত নিঃশ্বাস ফেলে ওর সঙ্গে তাল মেলালো।
বদ্ধ দরজার সামনে এসে পকেট হাতড়ায় নিবরাস। বাকি সব চাবির সঙ্গেই দরজার লকের চাবিটা থাকে। খুঁজে পেতে অসুবিধা হয় না তাই। লকের চাবি ঘোরাতেই খট আওয়াজে দরজা খুলে যায়। খুশি ব্যতিব্যস্ত পায়ে এগোয়। ব্যবসায়িক গন্ধ সঙ্গে সঙ্গে ঘ্রাণেন্দ্রিয় প্রবেশ করে। অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি রুমটা। খুশি যখন ভাইয়ের বাড়ি যেত তখনই কেবল এই রুম খুলে পরিষ্কার করা হতো। সেই হিসেবে 2 বছরে মাত্র 4 বার রুমটা পরিষ্কার করা হয়েছে। নিবরাসের পা টলছে, তবু এগোয়। খুশি নাক চেপে সুইচবোর্ড খুঁজে। নিবরাস ওকে আটকে দিয়ে নিজেই সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালায়। এই রুমের কোনা কোনা তার মুখস্থ। এই রুমটা তার 1 বছর 2 মাসের সংসারের সাক্ষী। অগণিত খুনসুটি, ভালোবাসার এক প্রতারণার গল্প রচিত হয়েছিল এখানে। মানুষ পাটে একে একে ভেসে উঠল সবই। ভাবনার সুতো ছিঁড়ে যায় অবিলম্বে। খুশি প্রফুল্ল কণ্ঠে বলতে লাগে, রুমটা কত বড়, কি সুন্দর বেড। নিবরাস নিশ্চুপে দাঁড়িয়ে রয়। খুশির কোমল হাত ছুঁয়ে যায় ঘরের ধুলো মাখা প্রতিটা আসবাব। একসময় আবদার মাখা সুর টেনে বলে, কালকে খালাকে এই রুম পরিষ্কার করতে বলবেন। এত সুন্দর জিনিসগুলো, এই রুম বন্ধ থাকে কেন? নিবরাস আচমকাই ওর হাত টেনে ধরে, নিজের কাছ টেনে বলে, আমাদের রুমটা এর চেয়ে বেশি সুন্দর। খুশ, চলো এখন, অনেক হয়েছে দেখা দেখি, আর থাকার দরকার নেই। রুমে কত ময়লা, ডাস্টে সমস্যা হবে। খুশির চোখে চোখ রাখে। গলা দিয়ে অকারণেই ফাঁকা ঢোক নেমে যায়। অক্ষিপুটে চিকচিক করে পানি। খুব কণ্ঠে কণ্ঠনালী গলিয়ে উচ্চারণ করতে চায়, এই রুমটায় আপনি থাকতেন আবিহাকে নিয়ে, তাই না নিবরাস? কিন্তু বলা হয় না। নিবরাসের প্রথম হয়তো তার চোখের পানি লক্ষ্য করলো না, ভেতর পড়তে পারলো না। সে নিজেকে সামলাতেই ব্যস্ত এখন। এই রুমের প্রতিটা জিনিসে তিক্ত স্মৃতি জড়িয়ে আছে তার। নিবরাস তা মনে করতে চায় না, কখনো না। নিবরাস দ্রুত খুশিকে নিয়ে বেরোয়। লক করার ক্ষণেই খুশি হাত চেপে ধরে বলে, খোলা থাক, কালকে পরিষ্কার করার পর লক করবেন। নিবরাস মানল। টেনে আনলো ওকে নিজেদের রুমে, বিছানায় বসিয়ে বলল, তোমার ইচ্ছা পূরণ করেছি না, এবার লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো। আমি ফ্রেশ হয়ে আসছি, জাস্ট 10 মিনিটস, এরপর ডিনার করবো একসাথে। খুশি মাথায় এলিয়ে সায় জানাতেই নিবরাস বাথরুমে ঢুকে। খুশি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, ছুটে যায় ওই রুমটায়। বেডসাইড টেবিল থেকে কাপড়ে ঢাকা একটা ফটোফ্রেম হাতে তুলে ডুব গিলে কাপা হাতে সাদা কাপড়টা সরায়। ধুলো জামা একটা ফটোফ্রেম, বছর 5 আগের ছবি। ছবিটা আভিয়ার সঙ্গে নিবরাসের প্রেমের সময়কার। খুশি যদিও সেসব জানে না। বর্তমানে তার দৃষ্টিজোড়া আটকে আছে ছবিতে থাকা কপত কপতির ওপর। গালে গাল ঠেকিয়ে দুজনে। কি সুন্দর ছবি! এত সুন্দর ছবি দেখেও কেন বুকে জ্বালা পোড়ন হচ্ছে খুশির? কেন কেন কেন? নিবরাস কি এই জ্বালা টের পাচ্ছে না? আদৌ পাবে কোনোদিন, নাকি খুশি বুঝতে দিবে না? আমিনুলের স্ত্রী রাতের রান্না করে দিয়েছেন। জমকালোপূর্ণ আয়োজন না হলেও আপ্যায়নে কোনোরূপ ত্রুটি রাখার চেষ্টা করেননি। সাদা ভাত, মুরগির গোস্ত আর কয়েক ধরনের ভর্তা দিয়ে টেবিলের এক কোণা ভরিয়ে ফেলেছেন। অনিন্দিতা চেয়ারে বসেই সর্বপ্রথম জিজ্ঞেস করল, এগুলো আপনি একা রেঁধেছেন? আমিনুলের স্ত্রীর নাম রেজিয়া। নিঃসন্তান এই দম্পতি থাকেন বাংলোর কাছাকাছি একটা বাড়িতে, রাস্তার ঠিক ওপাশে। রেজিয়া সরল হাসলেন, প্রশ্নের বিপরীতে বলতে লাগলেন, কিছু করার সময় পাই নাই। অনিন্দিতা গালে হাত ঠেকিয়ে বলল, অনেক কিছুই করেছেন, ঘ্রাণেই তো পেট ভরে যাচ্ছে। সে কি, খালি ঘ্রাণে পেট ভরলেই হইব আম্মা? খাইতেও তো হইব। বলতে বলতে তিনি হাতে প্লেট তুললেন। অনিন্দিতা বাদ সাধল সঙ্গে সঙ্গে, একটু পর খাবার বাড়বেন খালা, উনি আসুক। রেজিয়া মাথা নুয়ে হাসলেন, প্লেটটা রেখে নিচু গলায় প্রশ্ন করলেন, কালকেই চলে যাইবেন? জি। বাড়ির সবাইরে দেখতে খুব মনে চাই, বিশেষ কইরা বড় ম্যাডামরে, মানে আপনার শাশুড়ি। কত অমায়িক, একচুল পরিমাণও অহংকার নাই। আইলেই গল্প করে, কতদিন সবার এদিক আসে নাই, আপনারা আইলেন আর গেলেন। ভদ্র মহিলার কথায় অনিন্দিতার বেশ মন খারাপ হলো। তন্মধ্যে আগমন ঘটল ইজানের। সে এলো হেলে দুলে। অনিন্দিতার সামনের চেয়ারটায় বসতেই রেজিয়া তড়িঘড়ি করে প্লেটে খাবার বাড়া শুরু করলেন। ইজান হাত ঘড়িতে একবার সময় দেখে নিল, 11:10 বাজে। এত দেরি কোনোদিনও হয়নি। মাথা ধরেছে বেশ, কপাল কুঁচকে আছে তাই। অনিন্দিতা সবই নিগুড় চোখে খেয়াল করলো, নিজেও চিন্তিত হলো। জিজ্ঞেস করতে চাইল, আপনি কি কোনো কিছু নিয়ে কিন্তু গলায় যেন অদৃশ্য কোনো চাপ লাগছে, তাই আর জিজ্ঞেস করা হলো না। রেজিয়া প্লেটে গিয়ে দিতেই ও খাওয়া শুরু করলো। ইজান দ্রুত খেয়ে উঠে পড়লো, টু শব্দ অবধি করলো না। অনিন্দিতা ধীরে সুস্থে খেলো বরাবরের মতন। খাওয়া শেষে রেজিয়া থেকে বিদায় নিয়ে দোতলায় উঠল। রুমটা ঘোর তমসায় ছেয়ে।
অনিন্দিতা দেয়াল হাতড়ে লাইট অন করতেই গমগমে শটটা সেকেন্ডের মাথায় তীরের মতো ছুটে আসে। লাইট অফ করো অনিন্দিতা, মাথা ব্যথা করছে আমার। অনিন্দিতা ব্যস্ত হাতে লাইট অফ করে ফেললো আবার। এরপর দেয়াল ঘেঁষে ঘেঁষেই বারান্দার দিকে অগ্রসর হলো। একটা জানালা আছে ওখানে, সিটকেনি খোলাই ছিল। কপাটগুলো হাত বাড়িয়ে খুলে দিতেই ক্যাচক্যাচে এক শব্দ হলো। তাতেই চোখ খুলে গেল ইজানের। মাথার ওপর থেকে হাত সরিয়ে পূর্ণ চোখে তাকালো। ঝলমলে চাঁদের আলোয় সামান্য আলোকিত হলো রুমটা। জানালার ধারে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটার দিকে দৃষ্টি স্থির হলো ইজানের। কপালে সূক্ষ্ম ভাঁজ মিলিয়ে গেল অচিরেই। ধরা গলায় ডাকলো, অনিন্দিতা। অনিন্দিতা কাঁধের দিকটার ওড়না ঠিক করতে করতে এগিয়ে এলো। দূরত্ব রেখে বসলো খাটে। পা দুলাতে দুলাতে বলল, বেশি মাথা ব্যথা করছে? মালিশ করলে ভালো লাগবে। এখানে মালিশ করবার মতো কিছু নেই। তাহলে কি করা যায়? মাথা টেপে দিলে ভালো লাগতো। অনিন্দিতা চমকায় না, স্বাভাবিক গলায় বলে, জানালাটা খোলা থাকবে? ওইটুকু আলোতে সমস্যা নেই। তাছাড়া চন্দ্রলোকে তোমায় দেখতে অবর্ণনীয় সুন্দর লাগছে। শেষবেলায় কণ্ঠটা ধিমে এলো। মিষ্টি বাক্যটা কর্ণগোচর হলো না সামনে বসা মেয়েটির। অনিন্দিতা এগিয়ে এলো এবার শীতানের কাজটায় বসে। আস্তে আস্তে দুহাত বাড়িয়ে রাখলো ললাটের ওপর। আরামে চোখ বুজে ফেললো ইজান। বুক ভর্তি নিঃশ্বাস টানলো। কতক্ষণ পেরোলো জানা নেই। আশেপাশে বেশ বনাঞ্চল আছে। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। কোথাও আবার শিয়ালও হাত ছাড়ছে। অনিন্দিতা একসময় নিজেও শুয়ে পড়ল। অজানা ভয় বুকে খামচে ধরে। ভুট্টুতে বিশ্বাস না থাকলেও এই মুহূর্তে গা ছমছম করছে কেন জানি। জানালাটা বন্ধ করার সাহসটুকু অবশিষ্ট নেই। ও মিহি গলায় ডাকলো, ইজান, ইজান, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ইজান সত্যিকার অর্থে ঘুমে কাদা হয়ে আছে। ফোঁস করে শ্বাস নিচ্ছে কেবল, আর নড়চড় নেই। অনিন্দিতা আরেকটু কাজ ঘেঁষলো। শার্টের হাতার দিকটাই খামচে ধরে চোখ বুঝলো। ইজানের শরীর গরম। সেই গরমের উত্তাপ অনিন্দিতা টের পাচ্ছে। তার অদ্ভুত লাগছে। মনের ভয় ডর কেটে যাচ্ছে। অনিন্দিতা চোখ খুলল না। মুখ ইজানের কাঁধের কাছটায় রেখে বিড়বিড় করলো, আমি মনে হয় আপনাকে চিনতে ভুল করেছি ইজান। ইয়ামিনরা সকাল সকাল বাড়ি চলে এসেছে। বাড়ি এসে ওরা খোঁজ করলো ইজান আর অনিন্দিতার। তবে কামিনীর কথায় সবার চল ঝুলে পড়লো। ওরা নাকি বাংলা বাড়িতে ঘুরতে গেছে। বিকেলের দিকে ফিরবে আজ। তাতে ইমাদ তেতে উঠলো, ভাইয়া এত চালাক, একে একে ঘুরতে গেছে, আমাদের নিল না। ইয়ামিন ওর কাঁধ ধরে ওকে শান্ত করে বসার ঘরে নিয়ে এসে বসে। ওরা হানিমুনেও চাইনি, একটু ঘুরলে খুব ক্ষতি কি? তুই আমি বিয়ে করলে আমরাও বউ নিয়ে ঘুরবো, খুব ঘুরবো, ঘুরতে ঘুরতে একাকার বানিয়ে ফেলবো। ইমাদ মুখ বাঁকায় তা শুনে। ইয়ামিনের ইদানিং বিয়ের শখ জেগেছে। যেন তেন শখও না, সংসারের খুঁটিনাটি বিষয়ও সে মনে মনে সাজিয়ে নিচ্ছে। কিন্তু তার না হওয়া ঘরনের পাত্তা সে কোনো ক্রমেই পায় না। ওদের কথোপকথনের মধ্যে সিনথিয়াকে দেখা গেল। ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নামছে। তার চঞ্চল কদম যুগল থামল ইয়ামিনের প্রস্তাব শুনে। কই যাও আপু? সিনথিয়া কাঁধের ব্যাগটা দেখিয়ে বিরক্ত গলায় বলল, ব্যাগ দেখিস না, ভার্সিটি যাই, একটা প্রোগ্রাম আছে। কথা শেষ করেই সে ছুটল। সুভা পাশ থেকে কটাক্ষ করে বলল, খালি প্রোগ্রামে থাকলেই ভার্সিটিতে পা মারাই, ক্লাস তো একদিনও যায় না। কি আরাম, কবে যে ভার্সিটিতে উঠবো আর এই আরাম পাবো। সিনথিয়ার ভার্সিটি একটু দূরে হলেও গাড়ি করে আসতে তার সমস্যা হয় না। তেমন একটা সময়ও লাগে না। আজ ভার্সিটিতে ছোটোখাটো প্রোগ্রাম আছে। সিনথি অবশ্য সে প্রোগ্রামের উদ্দেশ্যে আসেনি, এসেছে একজনের সঙ্গে দেখা করতে। সে তাই প্রোগ্রামের দিকে একবারও পা বাড়ালো না। ড্রাইভারকে বিদায় করে ঠায় দাঁড়িয়ে রইল ভার্সিটির গেটের সামনে। মিনিট 10 মাথায় একটা সাদে গাড়ি থামলো ঠিক ওর সামনে। সিনথিয়া মুখ ভর্তি হাসি নিয়ে গাড়িতে চড়ে বসলো। সিট বেল্ট বাঁধতে বাঁধতে উৎফুল্ল গলায় আওড়ালো, তা আমরা কোথায় যাচ্ছি মিস্টার আজবর? আউজাদ স্টিয়ারিং ঘুরিয়ে সামান্য হাসলো, বলল, তুমি কোথায় যেতে ইচ্ছুক তাই বলো সুইটহার্ট। সিনথিয়া লজ্জা পেল। আজওয়াদকে সে চেনে দিন 20 হবে। সোশ্যাল মিডিয়ায় জানাশোনা। তারপর আজ সরাসরি দেখা। প্রথম দেখায়ও কেউ কাউকে এত কমফোর্ট দিতে পারে। সিনথিয়ার তো বেশ লাগছে এমন সুদর্শন যুবকের থেকে কমপ্লিমেন্ট পেতে। ও লাজুক হেসে বলল, কোনো সুন্দর জায়গায় নিয়ে যান যেখানে মানুষ টানুষ কম। বুয়াকে দিয়ে ঘরটা পরিষ্কার করেও ক্ষান্ত হলো না খুশি। সে ঝোঁত ধরল। আজ রাতটা সে ওখানেই থাকবে। সকাল সকাল তার এই আবদারে মেজাজ ধরে গেল নিবরাসের। খুশি দাঁড়িয়েছিল পাশেই, হাসি হাসি মুখ। নিবরাসের হাসি মুখের পরোয়া করল না। এ পর্যায়ে চিবিয়ে চিবিয়ে বলল, রুমে যাও, আমি তোমার মেডিসিন নিয়ে আসছি। কোন রুম? কোন রুম আবার? আমাদের রুম।
যাও। সামান্য ধমকে উঠল নিবরাস। খুশির মুখটা নিভে এলো, বলল, এভাবে কথা বলছেন কেন? নিবরাস বুয়াকে চোখের ইশারা দিতেই সে রান্নাঘরের দিকে পা বাড়ায়। এমনিতে আজও অফিসে যেতে লেট, নিজের অফিস বলে হয়তো গুরুতর সমস্যা হবে না, কিন্তু তবুও নিবরাস খুব খুঁতখুঁতে সময় নিয়ে এগিয়ে এসে চোখ রাঙালো। জেদ করো না, ভালো লাগছে না কিছু, রুমে যাও, আমি মেডিসিন নিয়ে আসছি। খুশি এক প্রকার দৌড়েই রুমে এলো। নিবরাস টেবিলের উপর থাবা বসায় সহসা, রাগ সংবরণ করে গলার টাইটা খুলে ছুঁড়ে ফেলে সোফার উপর। এরপর মেডিসিন আর পানি নিয়ে অগ্রসর হয় রুমের দিকে। খুশি বারান্দায় দাঁড়িয়েছিল। নিবরাস মেডিসিন বাড়িয়ে দিল, সেগুলো সে বিনা বাক্যে ব্যয়েই খেয়ে একটু সরে দাঁড়ালো। নিবরাস অবাক হলো না, গ্লাস রেখে নিজেই কাজ ঘেঁষল। মাথার একপাশে ঠোঁট ছুঁয়ে বলল, রাগ করেছো? ওই রুমে এত কি? ওটা তো বিশ্রী একটা রুম, আমার তো গেলেই বমি পায়। তোমারও নিশ্চয়ই পায়, তাই না? মিথ্যে বলো না। আমাদের রুমটা দেখো কি সুন্দর, কয়েক মাস পর আরো সুন্দর হবে, একটা ছোট্ট প্রাণ আসবে যখন। খুশি অনড়ভাবে দাঁড়িয়ে রইল। নিবরাস কোমর চেপে ধরে গালে ঠেসে চুমু খেলো কয়েকবার, বলল, অফিস যাব না আজ, সারাদিন ভাতের বদলে তোমার আদর খাবো। প্রত্যুত্তরের বেলায় এবারও নিবরাস হতাশ হলো। গাল কপালে নুয়ে চোখ বন্ধ করে বলল, কথা শুনিস না কেন জান? খালি রাগিয়ে কি মজা পাস শুনি? সেই নিজেই তো কষ্ট পাস। আমার দিকে না তাকালে ভেবেছিস তোর কান্না দেখতে পারবো না? খুশি এবার টাকালো। নিবরাসও চোখ মেলল, অশ্রু জলায় টইটুম্বু রাখে চুকল। যে কোনো সময় গাল গড়িয়ে স্রোতধারা নামবে। নিবরাস দুই হাতের আজলায় ওর মুখ ভরে নরম কণ্ঠে বলে, কাঁদলে বুকে ব্যথা হয় খুশবু, এমন তুচ্ছ বিষয়ে কখনো কাঁদবে না। আমি রাগ দেখাবো না, তুমিও আর ওই রুম নিয়ে আর জেদ করবে না। সিনথিয়া চোখ মুখ বিষণ্ণতায় ঘেরা, মন স্থিতি বিক্ষিপ্ত। আজওয়াদ বড়ই আফসোসের সুর টেনে বলতে লাগলো, ইউ ডিজার্ভ দ্য বেস্ট সিনথি, দ্যাট ইজ হোয়াই ইট হেভ মি। সিনথিয়া চকিতে তাকালো। এতক্ষণ সে অকপটে নিজের হৃদয় ভাঙার কথা তুলে ধরছিল। সব শুনে আজওয়াদের এরূপ প্রতিক্রিয়া আশাতীত ছিল। চমকিত স্বরে অবিশ্বাস্য গলায় সে আওড়ালো, আই হ্যাভ ইউ। আজওয়াদ কাজ ঘেঁষল, ঠোঁটের ফাঁকে হাসি ফুটিয়ে বলল, ইয়া, ফ্রম টুড আম অল ইউস ম্যাম, অ্যান্ড আই উইল বি ইউস ফর এভার। সিনথিয়া বিস্ময়ে হতবাক বনে মাথা নিয়ে ফেলল সহসা। আজওয়াদ সামান্য ভরকে যায় তাতে। হেই, হোয়াট হ্যাপেন্ড? ডোন্ট ইউ লাভ মি? আই ডোন্ট নো আজওয়াদ, একটু সময় দরকার। ওকে, টেক ইউর টাইম, বাট রিমেম্বার দ্যাট ইউ আর মাইন টু। প্রবল অধিকারবোধ কণ্ঠে। সিনথিয়া আরেক দফা বিস্মিত না হয়ে পারল না। লাজুক হেসে সে আরেকটু নিয়ে পড়ল। তা দেখে আজওয়াদ অন্যদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটার নারী নক্ষত্র সে চেনে। ইজানের চাচাতো বোন, ইজানকে পছন্দ করত। ভালোবাসার মতো পবিত্র শব্দ দিয়ে সেই পছন্দ করার ধরনকে আখ্যায়িত করা যায় না, কারণ ইজানকে ভালোবাসলে কখনোই আজওয়াদ এত সহজে সুযোগ পেত না। মেয়েটা বোকা, চূড়ান্ত পর্যায়ের বোকা। খন্দকার বাড়ির পুরুষরা যেমন ধূর্ত, মেয়েগুলো তেমনই গর্ধব। আজওয়াদ তাচ্ছিল্য করে হাসে। বছর পাঁচেক আগের কথা, সদ্য সুদূর স্পেনে ভাই এবং মাকে রেখে দেশে পা রেখেছে আবিহা। দেশ সম্বন্ধে কার ধারণা কম থাকলেও চতুর মস্তিষ্কে চারপাশে সবটাই এঁটে গেল। সেকেন্ড ইয়ারে রসায়ন বিভাগে ভর্তি হয়ে নির্ভাবেই সে প্রথম দিনটাই ভার্সিটি গেল। প্রথম দিনই তার সঙ্গে ভয়াবহ পর্যায়ের বাজে এক ঘটনা ঘটল। এরপরই পাল্টালো তার ধরাবাঁধা জীবনের গতিপথ। সেদিন গিয়েই সর্বপ্রথম সে র্যাগিংয়ের শিকার হলো। সেই গ্যাংয়ের লিডার ছিল নিবরাস জুবায়ের। সে তখনও মেয়েটাকে খেয়াল করেনি। দাঁড়িয়ে থেকে বন্ধুদের সঙ্গে তাল মেলাচ্ছিল কেবল। আভিয়ার চালচলন মডার্ন হলেও সে দেখতে ঈষৎ বোকাশোকা। ধুলোবালি এড়াতে সে তখন ব্রাউন ফ্রেমের একখানা মোটা চশমা পরত। র্যাগিংয়ের নামে যখন তাকে অপদস্থ করা হচ্ছিল, তখনই সে লাজ লজ্জা ভুলে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। নিবরাস হতভম্ব হয়ে যেই না এগোবে, তখনই গালে রুক্ষ হাতের এক শক্ত চড় পড়ে। যেন তেন চড়ও না, একদম গাল চ্যাপটা হওয়ার মতো চড়। সেই মহান কাজটা করেছিল ইজান, আব্রাহাম খন্দকার ইজান, তখনকার মুখ্য এক তরুণ ছাত্রনেতা। এরপরই সম্পূর্ণ ভার্সিটি পরিণত হল নিস্তব্ধ পরিবেশে। আগাম পরিস্থিতি ভেবেই সবার রুহ আত্মা অবধি কেঁপে ওঠে। কেননা নিবরাস নিজেও রাজনীতিতে জড়িয়ে। বাবা মেয়র, সামনের জনও কম যায় না।
তারও শিরায় শিরায় রাজনীতি। পার্থক্য কেবল একজন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে আর একজন নীরবে সম্মতি জানিয়েছে। নিবরাসের পক্ষ হতে সেবার কোনো বিশেষ প্রতিক্রিয়া প্রকাশিত না হলেও ইজানের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা দিল তার দল। নীরব যুদ্ধ যাকে বলে, সামনাসামনি দেখা হলে এড়িয়ে যাওয়া আর কারো দলের ছেলে পেলে সামনে পেলে এই তুচ্ছ বিষয়ে আঁকড়ে ধরে তাদের ওপর হামলে পড়া যেন নিত্যদিনের সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। ততদিনে আভিয়ার উপরে একটা সুপ্ত রাগ পুষে রেখেছিল নিবরাস। তবে সেই রাগ তো প্রকাশ হলোই না, বরং সে বাজেভাবে হুমড়ি ধুমড়ি খেয়ে পড়ল সোজা মেয়েটার প্রেমে। কথায় আছে না, জীবনে আমরা অনেক কিছুই অপ্রত্যাশিত পেয়ে যাই, যা আমরা কখনো চাইনি বা চাই না। সেরকমটাই ঘটল। নিবরাসের ছন্ন ছাড়া বাউন্ডুলে জীবনের সঙ্গে অল্প সময়ের জন্য হলেও আভিয়া জড়িয়ে পড়েছিল। এরপর যা হয় আর কি, 2 বছরের সফল প্রেম, 1 বছরের অসফল সংসারের রীতিকথা শক্তভাবে গেঁথে গেল নিবরাসের ক্ষুদ্র জীবনে। নিবরাস তপ্ত নিঃশ্বাস ফেলে অতীতের স্মৃতিচারণ থামায়। কোলের ওপর খুশি মাথা রেখে শুয়ে আছে, পেটের দিকে অনবরত সুরসুরি দেওয়ার বৃথা চেষ্টা করছে। কিন্তু নিবরাস নির্লিপ্ত বনে তার এসব বাচ্চামো কাজ করবার সয়ে যাচ্ছে। হুট করে কেন আভিয়ার কথা মনে পড়ল, তার কারণ জানা নেই, কিন্তু মনটা ক্রমশ বেশিয়ে উঠছে। ওই মেয়ের নাম নিলেও তার রাগ ওঠে, বুকে ব্যথা হয়, সমস্ত শরীরে ক্রোধ দাপিয়ে বেড়ায়। মন চায় কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট হোক, সে অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি হারিয়ে যাক চিরতরে, আরও নতুন জীবন আবিষ্কার করে কেবল খুশি নামের মেয়েটার প্রেমে পড়ুক, শুধু ওকে ভালোবাসে, ওর সঙ্গেই একমাত্র সংসার পাতুক। এত দূরে বসেছো কেন? আমি কি কোনো বড় পুরুষ? কাছে এসে বসো। মৃদুস্বরের ধমকে সামান্য নড়েচড়ে উঠল অনিন্দিতা। গাড়ির দরজা ভালো মতো আটকে আঁচল একাতে খামছে ধরল, শুনতে না পারার মতন করেই বলল, জি। যাও, দেখো না আসেনি। ড্রাইভিং সিট ফাঁকা। ইজান সুযোগ বুঝে হাত বাড়ালো। রুক্ষ হাতটা আচমকায় অনিন্দিতার কাজ শুয়ে ফেলল। পিলে চমকে ওঠে ওর। কিছু বলার পূর্বেই তাকে টেনে কাছে আনে ইজান। তার ভয়ানক কুচকানো কপাল, সংকুচিত মোটা ভুরু আর শক্ত চোয়াল দেখে অনিন্দিতার সাজানো গোছানো কথাগুলো গলা অবধি আটকে যায়। চোখ কঠোর হতে বেরিয়ে আসার অবস্থা হয়। তন্মধ্যে যাওয়াদ আসে। ড্রাইভিং সিটে বসতে ইজান আদেশ ছুড়ে, জানালা বন্ধ করে এসি ছাড়ো। বমি। মেয়েলি শটটাকে থামিয়ে ইজান বলল, আসলে আসুক, একটু পর বৃষ্টি নামবে, জানালা খোলা থাকলে সিট ভিজে যাবে। অজানা কারণ বশতই আজ অনিন্দিতা প্রতিবাদ করার জন্য কোনোরূপ শব্দ খুঁজে পেল না। সে খেয়াল করল তার দেহ অল্প স্বল্প কাঁপছে, লজ্জায় লাজুকতায়। প্রথম পুরুষালী ছোঁয়া, চিত্ত শিরশির করছে। অনিন্দিতার মস্তিষ্ক বিরোধ করে উঠল, কিন্তু মন সায় দিল না। কণ্ঠনালীও বেইমানি করল। শব্দরা দলা পাকিয়ে আটকে গেল সেখানেই। মুখ ফুটে সে কিচ্ছুটি বলতে পারল না। সেজন্য এক ঝাঁক আফসোস নিয়ে সে বিমুড়ে বনে বসে রইল। ইজান নিজের গাম্ভীর্যতা বজায় রাখল। একটু নরম হলেই মেয়েটা তাকে গোনায় ধরবে না। তার চেয়ে এমন কঠিন রূপ ধরে রাখা ঢের শ্রেয়। এতে যদি নীরব সম্মতি মিলে তাই সই। তোমার কোন ফুল পছন্দ? আচমকা প্রশ্নে হতবিহব্বল নেত্র তুলে তাকালো অনিন্দিতা। বার কয়েক ভারী অক্ষিপল্লব ঝাপটিয়ে আবার নজর সরিয়ে ফেলল। ইজানের তীর্যক দৃষ্টি তার পানে স্থির। অনর সেই দৃষ্টি জোড়ার দৃঢ় চাউনি অনিন্দিতাকে নাজেহাল বানাতে মাহির। অনেকক্ষণ খুইয়ে অনিন্দিতা আমতা আমতা স্বরে জবাব দিল, কোনো ফুলই না। ইজান বেজায় অসন্তুষ্ট হলো। গা শিটে আরেকটু এলিয়ে অতিষ্ঠ গলায় বলল, মিথ্যে বলছো তুমি অনিন্দিতা। ফুল অপছন্দ হলে আমার বাগানের গোলাপগুলোর দিকে তোমার নজর থাকে কেন? অনিন্দিতা সত্যি এবার দেখশূন্য, স্তম্ভিত হয়ে পড়ল। এ কথার জবাবে কি বলা উচিত সে জানে না। এরূপ বক্ষপটে তোলপাড়তলা পরিস্থিতি থেকে কিভাবে পালিয়ে যেতে হয় তাও তার অজানা। আর তার মৌন সেজে থাকার দিন। লোকটার উদ্ভট এসব কথার কোনোটারই জবাব সে ঠিকঠাকভাবে দিতে পারছে না, আর না তেজ দেখাতে পারছে। ইজার নিজস্ব কায়দায় ভুরু নাচালো এবার। হাত ঘুরিয়ে লাল সুতি শাড়ির আঁচল দ্বারা মাথায় তোলা ঘোমটাটা আর একটু টেনে দিল। মেয়েটা আজ লাল খয়েরি মিশ্রণের একটা সুতি শাড়ি পরেছে, তাও আবার আনাড়ি হাতে। ইজান ঠোঁট চেপে কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, তোমার নজর ভালো না। কি কি বললেন? আমার নজর খারাপ? হতবাক স্বরটা কানে আসতে পুরুষালী চেহারা থেকে রুক্ষতার পরিমাণ কমে যায়। চল শিথিল হয়, দৃষ্টিতে নমনীয়তা আসে। ইজানের প্রশ্নের পিঠে স্বাভাবিক ভঙ্গিতেই মাথা দুলিয়ে সম্মতি জানালো। দুর্বদ্ধ হাসলো আচানক, শব্দহীন বিরতিহীন। সেই হাসি টিকলো অনেকক্ষণই। তারপর সে কণ্ঠ খাদে নামিয়ে অনিন্দিতাকে আরেকটু স্তব্ধ বানিয়ে দিতে বলে উঠল, হ্যাঁ খারাপ। এরকম খারাপ আর লোভাতুর নজর শুধু স্বামীর উপর রাখতে হয়, নিষ্পাপ ফুলদের উপর না।
আসাদ রাব্বির ডিভোর্স হয়েছে বহু বছর আগে, মিউচুয়াল ডিভোর্স। এরপরই তার স্ত্রী বাচ্চা দুটোকে নিয়ে পাড়ি জমান স্পেনে। এতে পূর্ণ সমর্থন ছিল আসাদের। ততদিনের রাজনীতিতে নিজের একটা পাকাপোক্ত স্থান করে নিয়েছিলেন তিনি। চাননি ছেলে মেয়ে দুটো এসবের সংস্পর্শে বড় হোক। এরপর আবিয়া হুট করে জানায় সে দেশে ফিরবে, বাকি পড়ালেখা শেষ করে স্টারল্যান্ড হবে এখানে। আসাদ মানা করেননি, মেয়ে যেহেতু অ্যাডাল্ট সুতরাং মানা করার সুযোগও নেই। আবিয়া এসে নিজেকে একটা প্রণয়ের বাঁধনে আটকে ফেলল। নিবরাসের পরিচয় জানার পর আসাদ ঘোর বিরোধিতা করে ওঠেন, কিন্তু আভিয়া মানেনি। সে কোনো রকমে ভাই আর মায়ের সম্মতি আদায় করে নিবরাসকে বিয়ে করে নেয়। তারপর থেকে আসাদ রাব্বির সঙ্গে তার সম্পর্ক পুরোদমে থমকে দাঁড়ায়। নিবরাস পড়ালেখা শেষ করে তখন ব্যবসার হাল ধরেছে। নতুন অফিস, নতুন উদ্যোক্তা সে। সব কিছু সামলাতে হিমশিম খেতে খেতে সে একদিন আবিষ্কার করলো আবিহার আগের আবিহা নেই। সে পাল্টে যাচ্ছে তার সময়ের অভাবে। নিবরাস মনকে বোঝালো, অযাচিত বাজে চিন্তাগুলো মস্তিষ্ক হতে ঝেড়ে ফেলতে চাইলো। খানিকক্ষণের জন্য সফল হলেও সে একদিন ভেতর থেকেই ভেঙে গেল। দেশে আভিয়ার নিজের বলতে তখন কেউ নেই। বাবা মুখ ফিরিয়ে নিয়েছে, মা ভাই দূরে। তখনই আগমন ঘটল তার ফুফাতো ভাইয়ের। ভাই বোনের মধুর সম্পর্ক ছিন্ন করে সজ্ঞানে আভিয়া তার সঙ্গে মিশে গেল। পরকীয়ার মতো বাজে একটা বিষয় যে তার দ্বারা সংগঠিত হবে তা হয়তো আভিয়া নিজেই কল্পনা করেনি। যখন বোধগম্য হলো সে অপরাধী, ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। নিবরাস একদিন তাকে হাতে নাতে ধরল। নিবরাসে সে স্তব্ধ, অবিশ্বাস্য নজর। বেঁচে থাকতে প্রতিটা দিন তাড়া করে বেড়াতো আভিয়াকে। সে নিবরাসকে ছাড়ার কথা মাথায় আনেনি কোনোদিন। কারণটা এই নয় যে সে নিবরাসকে ভালোবাসে, এর কারণ হচ্ছে নিবরাস তাকে ভালোবাসে। তার চেয়েও ঢের বেশি নিবরাস ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। কিন্তু নিবরাস ভালোবাসার তোয়াক্কা করলো না। বেইমানের কোনো জায়গাই নাই তার মনে নেই। সেদিন আভিয়া তার পায়ে পড়ে কেঁদেছে, নিবরাস মানেনি। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সেদিন প্রথমবারের মতো আভিয়ার গায়ে হাত তুলেছে, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এর পরের দিনগুলো ছিল আরও বিভৎস। ডিভোর্স শব্দটা বড্ড ঘৃণা করত আভিয়া। মা বাবার আদর সে একসঙ্গে কখনোই পায়নি বলেই হয়তো, অথচ শব্দটা তার জীবনের সঙ্গে জুড়ে গেল। এমনভাবে জুড়ে গেল যেন কেউ তার গায়ে এই শব্দ সিল মেরে দিয়েছে। বিদেশে ফেরার জন্য মা ভাই চাপ দিলেও সে কোনো মতে রাজি হয়নি। বারবার নিবরাসের কাছে গিয়ে মাপ চেয়েছে, কিন্তু নিবরাস মাপ করেনি। তার সামনে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, সুখে সংসার পাতিয়েছে। বেঈমানটা তাহলে কে? আভিয়া ভেবে পায়নি। নিবরাসকে বেঈমান আখ্যায়িত করার কোনো কারণ নেই। ততদিনে ফুফাতো ভাইও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশাল এই দুনিয়ায় আভিয়া বড্ড একা অনুভব করত। কেউ নেই তার। জবাব একজন ছিল, তাকে সে নিজের ভুলেই দূরে ঠেলে দিয়েছে। আভিয়া ভয়ানক ডিপ্রেশনে পড়ে। সেই ডিপ্রেশন থেকেই সে একদিন উপলব্ধি করে দুদিন পর মরার চেয়ে দুদিন আগে মরা ভালো। তার জীবনের কোনো অর্থ নেই, নিজের বলতে কিচ্ছুটি অবশিষ্ট নেই। তার শরীরটাও নোংরা, চেহারাটাও বাজে হয়ে যাচ্ছে ক্রমশ। সব কিছু বিবেচনা করেই সে এক রাতে সিলিং ফ্যানে ঝুলে পড়ে। সে থাকতো একটা 2 রুমের বাসায়। বাবার বাড়িতে ঠাঁই হয়নি, কিন্তু মাস শেষে যাবতীয় খরচের জন্য তিনি ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিতেন। ওইটুকু নিয়েই আভিয়া শহরের এক কোনায় ছোট্ট বাসা নিয়েছিল। তার মৃতদেহটা 1.5 দিন বদ্ধ রুমটায় ঝুলেছিল। এরপর উদ্ধার করা হয়। আজও আর দেশে ফিরেও বোনের জানাজা পায়নি। আদরের একমাত্র ছোট বোনের এই হাল তার কল্পনাতে ছিল। সব ক্ষোভ গিয়ে পড়ল নিবরাসের ওপর। সে নাকি লাশটা অবধি দেখতে আসেনি। এত পাষাণ মানুষকে ওর বোন বেছে নিয়েছিল। ছি, আজও কবরে এসেছে আজত, মাটি ছুঁয়ে দেখছে, বিড়বিড় করে গল্প করছে। এখানে আসলে সে শান্ত বনে যায়, দম ধরে বসে থাকে। জাগতিক সব চিন্তা তখন মস্তিষ্ক থেকে উদাও হয়ে যায়। আজত এখানেই ডুবে থাকে। মায়ের কবরটাও এখানে। বোনের মৃত্যুর খবর শুনে দেশে এসেই স্ট্রোক করেছিলেন তিনি। জ্যাকো গেটের পাশে দাঁড়িয়েছিল, গলায় বেল্ট পরানো, অথচ সে আজও দিব্যি বাগানে ছুটে বেরিয়েছে। ইজানের ধারণা ভুল। সন্ধ্যা নামলেও বৃষ্টি আসেনি। আকাশ কেবল মেঘলা দেখাচ্ছিল। গাড়িটা ভেতরে প্রবেশ করে। জ্যাকো ছুটে যায় পিছু পিছু। তার ঘেউ ঘেউ আওয়াজ শুনেই ফ্যাকাশে মুখ বানিয়ে ফেলে অনিন্দিতা। ইজান হাসে, শব্দহীন স্মিত হাসি। আগেও বেরোয়, ঝুঁকে। জ্যাকোর মাথায় সামান্য আদর দিয়ে অনিন্দিতার উদ্দেশ্যে বলে, সারা রাত গাড়িতে কাটাবে নাকি? নামো। অনিন্দিতা ধীর পায়ে নেমে ওর পেছনে দাঁড়ায়। সুদীর্ঘ দেহটার পেছনে এক প্রকার আড়ালি করে নিজেকে, বলে, ওকে সরান। জ্যাকো শব্দ পেয়ে এগুলো। তখনই ইজানের শার্ট খামচে ধরল অনিন্দিতা। কাদো কাদো চেহারা বানিয়ে বলল, সরান না। ইজান মাথা ঝুঁকিয়ে আবার হাসলো। সেকেন্ডের মাথায় হাসি গিলে বলল, কিচ্ছু করবে না ও।
একটু আদর দিয়ে দাও, পোষ মেনে যাবে। অনিন্দিতা এক চুলও টলল না, শার্ট আঁকড়ে দাঁড়িয়ে রইল। ইজান ওর হাত চেপে সামনে আনলো, চোখের পলকে সেই হাত স্থাপন করলো জ্যাকোর মাথায়, একদম নরম তুলতুলে লোমের ওপর। জ্যাকো আরামে বসে পড়ে। সেই সুযোগে অনিন্দিতা বলপূর্বক হাত ছাড়িয়ে বাড়ির দিকে দৌড় লাগায়। এমন বাচ্চামতে আশ্চর্য বনে কয়েক পল স্তব্ধ চোখে তাকিয়ে রয় ইজান। সিনথিয়া এক পা ভেতরে ফেলতে গমগমে স্বরে ভেসে আসে। কয়টা বাজে? সিনথিয়া টুথব্যাগটা কাঁধ থেকে নামিয়ে আলস্য ভঙ্গিতে জবাব দিল, আজ একটু দেরি হয়ে গেছে, প্রোগ্রাম ছিল তো। কিন্তু তুই তো প্রোগ্রামে যাসনি। আন্দাজে ছোড়া এক ঢিল। ইজান জহুরে চোখে তাকিয়ে। সিনথিয়ার চেহারার আদল পাল্টে গেল, শুভ্র চেহারায় মেঘ নেমে এলো, আমতা আমতা করে উঠল। আসলে এক বন্ধুর বাসায় গ্রুপ স্টাডি করতে গেছিলাম। দেখি বই বের করতো। সিনথিয়া বাঁকা ঢোক গিলে। ব্যাগে বইটই নেই, কেবল আছে সাজসজ্জার জিনিসপত্র। মিথ্যা বলে ইদানিং পার পাওয়া যায় না। ইজান ফের তাড়া দিল, কি হলো দেখি, কি পড়লি? তুমি কি আমাকে জেরা করছো? এত দেরিও তো হয়নি, 7:30 বাজে মাত্র। ইজান কিছু বলার পূর্বে উপস্থিত হন সুজলা। এতক্ষণ মেয়ের চিন্তায় মরিয়া হয়েছিলেন। এই বড় মেয়েকে নিয়ে বড্ড জ্বালায় আছেন তিনি। এসেই তিনি গর্জে ওঠেন, চড়িয়ে গাল লাল করে দেব। সিনথি, মুখে মুখে তর্ক করো কোন সাহসে? 7:30 কি কম সময়? সিনথিয়া চোখ নামিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। সুজলার চিৎকারে সবাই ঘর থেকে বের হয়ে এসেছে। দোতলার করিডোরে রোলিংয়ে ঝুলে আছে সুভা, তার সঙ্গে যোগ দিল ইয়ামিন, ইমাদ আর অনিন্দিতাও। হাঁ হয়ে চেয়ে রইল সব নিচের দিকে। ইজান আনমনে উপরের দিকে তাকালো, এরপরই কেশে গলা ছাড়ল, বলল, রুমে যা, আর যেন দেরি না হয়। সিনথিয়া দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে করিডোর থেকে বাকিরা সরে গেলেও অনিন্দিতা দাঁড়িয়ে রইল, চোখ তার সিনথিয়ার দিকেই। মেয়েটার হাব ভাব অদ্ভুত, তার থেকে বয়সও বড়। সিনথিয়া রুমে ঢুকে গেল সোজা, কোনো দিকে তাকালো না। পরপরই ধরম করে দরজা আটকানোর শব্দ বাড়ির প্রতিটা দেয়ালে ধাক্কা খায়। অনিন্দিতা সামান্য কেঁপে ওঠে। বেঞ্চি কেটে ঘরে পা বাড়ানোর আগে নিজ হতে পুরুষালী গলার হাঁক ডাক ভেসে আসে, অনিন্দিতা, অনিন্দিতা। অনিচ্ছা সত্ত্বেও সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে ও। ইজানের সামনে দাঁড়িয়ে ঝাঁঝালো স্বরে প্রশ্ন করে, কি? এক কাপ চা বানিয়ে দাও। নমনীয় গলা, অথচ আবদারের সুর টুর নেই, যেমন আদেশ করছে। সুজলা এখন একপাশে দাঁড়িয়ে গজগাজ করছেন এক মনে। কামিনী পাশে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন। অনিন্দিতার সেদিকে একবার তাকিয়ে চুলায় পানি বসালো, এরপর সিঙ্কের ধারে চুপচাপ দাঁড়িয়ে রইল। কামিনী সুজাকে সামলে ওর নিকট এলেন, হাসি মুখে অনুরোধের মতন করে বললেন, চা বানালে 1 কাপ সিনথিয়াকে দিয়ে আসিস। অনিন্দিতা মাথা দোলালো। 2 কাপ চা বানিয়ে সে ত্রস্ত পায়ে হাঁটা ধরল। ইজান টিভি দেখছে, সমস্ত ধ্যান জ্ঞান সেদিকে থাকলেও অনিন্দিতার উপস্থিতি সে টের পেল। টের পেতেই সে নড়ে চড়ে বসলো, ট্রে থেকে একটা কাপ নিয়ে বলল, রুমে গিয়ে পড়তে বসো, রাত 10টার আগে নিচে যেন না দেখি। অনিন্দিতা কোনোরূপ বিকার দেখালো না, দ্রুত পা বাড়ালো সিঁড়ির দিকে। ঠক করে আওয়াজ পেতেই বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে সিনথিয়া। তেজি কণ্ঠে বলে, কে? আমি, দরজা খোলো। চিকন এক কণ্ঠস্বর। সিনথিয়া দ্বিধাগ্রস্ত হয়ে দরজা খুলল। অনিন্দিতাকে দেখেও চেহারার আদল পাল্টালো না, বিরক্তি ছড়া গলায় বলল, কি চাই? অনিন্দিতা প্রশ্নের ধরন শুনে দ্বিগুণ বিরক্ত হলো। তার সঙ্গে এমন রুক্ষ হওয়ার কারণ কি? যত সব উগ্র মানুষজন। ও ট্রে এগিয়ে দিয়ে বলল, মামুনি চা দিতে বলেছে। খাবো না, নিয়ে যাও। কিছু খাওনি তো আসার পর থেকে? খাবারের ওপর রাগ করতে নেই সিনথিয়া আপু। শান্ত শোনালো অনিন্দিতার স্বর। সিনথিয়া তার বড় হলেও সম্পর্কে ননদ, আপু না ডেকেও উপায় নেই। সিনথিয়া বুকে আড়াআড়িভাবে হাত বাঁধল। তীক্ষ্ণ চোখে অনিন্দিতাকে একবার আপাদমস্তক পরখ করে বলল, আমার চিন্তা তোমার না করলেও চলবে, আর আমাকে সবাই সিনথি বলে ডাকে, তুমিও তাই ডাকবে। পুরো নামটা আমার পছন্দ না। অনিন্দিতা মুখ বাঁকালো সরাসরি চেয়ে থেকেই, বলল, চাটা নেবে নাকি না? নিব না, যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। অনিন্দিতা সে কথা গ্রাহ্যই করল না। সিনথিয়াকে চূড়ান্ত রকমের হতবাক করে দিয়ে ঘরে ঢুকে গেল। বিছানার উপর টেনে রেখে বলল, আমি আবার নিচে যেতে পারবো না, না খেলে নিজে রেখে এসো। বলেই সে বেরিয়ে গেল। সিনথিয়া বড় বড় চোখে তাকিয়ে রইল, মাথা ঝাড়া দিয়ে বের করলো, এ আদব। ডিনারের পাট চুকিয়ে তারপরে একেবারে রুমে এলো ইজান। হাই তুলতে তুলতে আর চোখে একবার স্টাডি টেবিলের দিকে তাকালো। পিঠ টান টান করে বসা অনিন্দিতা, বই মেলে রাখা সামনে, হাত দুটো কোলের উপর স্থির। ইজান আরেকটু এগিয়ে তাকে আদ্যপান্ত পরখ করলো। উত্তাপহীন সেই দৃষ্টির টেরও পেল না অনিন্দিতা।
বইয়ের পাতায় গভীর মনোযোগ রাখার চেষ্টায় মত্ত সে। ইজান গলা খাকারি দিয়ে উঠল সহসা। একদিনেই সব পড়া লাগবে না, ঘুমোতে এসো। অনিন্দিতা একই ভঙ্গিতে বসে রইল। সিরিয়াস গলায় কেবল বলল, আপনি না বললেন 18 ঘন্টা পড়তে? ইজান অবাক হওয়ার ভান ধরল, কটাক্ষ করে বলল, বাপরে, অন্য কোনো কথা তো শুনে না, এটা মাথায় গেঁথে ফেলেছো? অনিন্দিতা চোখ তুলল, তীক্ষ্ণ নজর তাক করে প্রশ্ন করল, কথা শুনিনি। কোনো কথাই শুনো না, এই যে বললাম ঘুমোতে আসতে, এসেছো? অনিন্দিতা শব্দ করে বই বন্ধ করলো। এবার ইজান বাহবা দিয়ে উঠল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এইভাবেই সব কথা শুনলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেন? আপনি কোথাকার জ্যোতিষী যে আপনার কথা শুনলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে? ইজান বিছানার নিকট এগিয়ে এলো, প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, লাইট অফ করো, ঘুম পেয়েছে আমার। অনিন্দিতা তির্যক চোখে তাকিয়ে তখনও। ইজান শটান হয়ে শুয়ে পড়ল বিছানার এক ধারে, পা টান টান করে মাথার নিচে হাত রেখে সে চোখ বুঝল। অনিন্দিতা একসময় লাইট নিভিয়ে বিছানার কাছে এলো। আজ রাতুলের সঙ্গে বেশ অনেকক্ষণ আলাপচারিতা হয়েছে। ওরা তিনজন নাকি কোনো কোচিংয়ে ভর্তি হয়েছে, ক্লাসও শুরু হবে শীঘ্রই। অনিন্দিতা তাই নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত। বারান্দায় বাতি জ্বালানো, ভিড়িয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে ক্ষীণ আলো ঘরের মাঝখানটায় আশ্রে পড়েছে। অনিন্দিতা শান্ত গলায় ডাকলো, এই যে শুনছেন? ইজানের কি হলো জানা নেই, সে আচমকায় ধপ করে উঠে বসলো। আবছা আলোয় অনিন্দিতার অবস্থান বুঝেই সেদিকে ঝুঁকে গেল, ভারী গলায় বলল, কি হয়েছে, ডাকছো কেন? অনিন্দিতা পুরো দস্তুর ভরকে গেছে, মাথাটা পেছনে সরিয়ে সে আমতা আমতা করে ওঠে। না মানে একটু কথা ছিল, বলবো। ইজান আগের নাই একই স্বরে বলল, বলো।